আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ইনশাল্লাহ আমরা পর্যায় সারণী নিয়ে কথা বলবো। আমি যে প্রিভিয়াস ভিডিওটা আপলোড করেছি ওইটা ইনশাল্লাহ সবাই দেখে তারপরে ক্লাসটাতে আসবে, ঠিক আছে? কারণ ওইখানে আমরা পর্যায় সারণী নিয়ে অনেক কথাবার্তা বলছি। আজকে এই চ্যাপ্টারে আমরা পর্যায় সারণীতে এসএসসি তে আমার জন্য কি কি কোশ্চেন হতে পারে আমরা ইনশাল্লাহ ওইটা নিয়ে কথা বলবো। এসএসসি পরীক্ষার মধ্যে পর্যায় সারণী চ্যাপ্টার থেকে সৃজনশীলে আনসার করার জন্য কি কি প্রশ্ন আসতে পারে হতে পারে এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ডিসকাস করব। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এগুলোর সৃজনশীল প্রশ্ন সলভ করব, ঠিক আছে? দেখো, আমি যদি চ্যাপ্টারটা শুরু করি, আমাদের এখানে বলা আছে আমাদের পর্যায় সারণীতে 118টা মৌল, এগুলো আমরা সবাই জানি। 18টা গ্রুপ, 7টা পর্যায়, এগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে বলে দিচ্ছি। দেখো, আমার এইখানে প্রথম যে আমি বলি, আমি বেসিক্যালি গ এবং ঘর জন্য পড়াবো। এখানে একটু বলে দিই, দেখো তোমাদের এখানে যে জিনিসগুলো আসে খর মধ্যে, বিশেষ করে ক অথবা খর জন্য প্রথম দিকে আমার যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এখানে ডুবের আয়নার ত্রয়ী সূত্র, ডুবের আয়নার ত্রয়ী সূত্র নামের একটা পড়া আছে, এগুলা খর জন্য বেসিক্যালি তোমরা পড়বা। তারপরে হচ্ছে তোমার এখানে আমাদের নিউল্যান্ডের অষ্টক সূত্র একটা পড়া আছে। তারপরে হচ্ছে তোমাদের মেন্ডেলিফের পর্যায় সূত্র নামে একটা পড়া আছে। তো এইগুলো এগুলো আমাদের খর জন্য হচ্ছে বেসিক্যালি আসবে। এগুলা তোমরা তোমাদের বইয়ের 61 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবা। এগুলা তোমরা রিডিং করলে বুঝে যাবা, এখানে আমার বোঝানোর কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা মূল পড়াশোনা পড়বো, যেগুলো পড়লে আমরা সৃজনশীলে ঘ এবং ঘতে আনসার করতে পারবো, ঠিক আছে? আর এগুলো আমি বলে দিব, ঠিক আছে? আচ্ছা, দেখো, এরপরে যদি পর্যায় সারণীতে আসি, আমাদের পর্যায় সারণীর এভরিথিং আমি প্রিভিয়াস লেকচারে বলে দিছি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যেই জিনিসটা, সেটা আমি একটু তোমাদেরকে এইটা দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের সৃজনশীলের কর মধ্যে প্রায় 8 থেকে 10টা বোর্ডে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মুদ্রা ধাতু কাকে বলে, ঠিক আছে? আমি এটা নিয়ে একটু কথা বলি। দেখো, আমাদের পর্যায় সারণীর যে গ্রুপ নাম্বার 11 যেটা আছে, গ্রুপ নাম্বার 11, দেখো 11 যেটা আছে, পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 11 কে বলা হয় মুদ্রা ধাতুর গ্রুপ, মুদ্রা ধাতুর গ্রুপ, ঠিক আছে? এখানে কি কি মৌল আছে? কপার, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে রন্ট, জেনিয়াম। এই 4টা ধাতুর মধ্যে আমরা উপরের প্রথম যে 3টা ধাতু, প্রথম 3টা ধাতুকে বলবো আমাদের মুদ্রা ধাতু। প্রথম 3টা ধাতুকে বলবো মুদ্রা ধাতু। একটা ধাতু হচ্ছে মুদ্রা ধাতু না, ঠিক আছে? আর বাকি 3টা হচ্ছে মুদ্রা ধাতু। আমার কতে আসবে যে মুদ্রা ধাতু কাকে বলে, তা পর্যায় সারণী গ্রুপ নাম্বার 11কে মুদ্রা ধাতু বলে, তোমরা এইটুক লিখলেই পারবা। আচ্ছা, এটাকে কেন বলে না, একটা মজার ব্যাখ্যা, এটা আমি নিজে আবিষ্কার করছি, ঠিক আছে? একটু মনে রাখার জন্য। দেখো, এটার নাম হচ্ছে রন্ট জেনিয়াম, ঠিক আছে? তো রন্ট জেনিয়াম করছে কি, মানে বিয়ের জন্য জেনির আম্মা হচ্ছে রাজি, জেনির আম্মা এখন কাজী রেখা বৈশা আছে। তো জেনির আম্মা যদি কাজী রেখা বৈশা আসে, তো আমার তো পাত্র লাগবে, জেনির যে পাত্রে যে বাবা, পাত্রে যে আব্বা, উনি তো রাজি না। তাহলে জেনির আম্মা রাজি, উনি ডেকে নিয়ে আসছে কি কাজী, বাট ওই পাত্রের বাবা কি, পাত্রের আব্বা রাজি না, তাহলে তো লাভ হবে না, ঠিক আছে? দুই পক্ষে রাজি হলে তাহলে কাজী ডাকলে লাভ। তাহলে এই রন জেনিয়াম বাদ, ঠিক আছে? রন জেনিয়াম বাদে আমার বাকি যে 3টা, এগুলোকে আমরা বলবো মুদ্রা ধাতু, আমাদের কর জন্য খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা চলে যাই আমাদের নেক্সট টপিক, যেটা খুবই ইম্পর্টেন্ট, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান নির্ণয়। এটা 3টা সিস্টেম আছে, আমি 3টা রুলস ইনশাআল্লাহ তোমাকে আমি দেখাবো, ঠিক আছে? দেখো, তাহলে এখন হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, ঠিক আছে? তো আমরা শুরু করি। দেখো, এইটার রুলস আছে 3টা, এইটার 3টা নিয়ম আছে। 1 নাম্বার নিয়ম যেটা, দেখো রুল 1 যেটা, সেটা কি আমি বলি।
দেখো হ্যাঁ, রুল 1 যেটা, একটা মৌল, ধরো আমি হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর মৌল, 1s1। হাইড্রোজেনকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাই কি 1s1। এই 1s1 এর এই যে নাম্বারটা, এটা হবে আমার এখানে গ্রুপ নাম্বার। s অরবিটালের উপরে যে ইলেকট্রন সংখ্যা থাকবে এটা হবে তার গ্রুপ নাম্বার। যদি শেষ কক্ষপথে s অরবিটাল থাকে, ওইটার উপরে যতগুলো ইলেকট্রন থাকবে ওটা হবে তার গ্রুপ নাম্বার। আর এইটার যে সহগ মানে ওর যেই প্রধান কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ, কক্ষপথ যে নাম্বার, এইটা হবে এইটার পর্যায়। এইটা হবে এইটার পর্যায়। দেখো তাহলে এরকম s অরবিটাল শেষে যেগুলা, সবগুলার এই s অরবিটালের উপরের ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ নাম্বার, এবং s অরবিটালের আগে যে কক্ষপথ নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা, এইটা হবে তার পর্যায় নাম্বার। তাহলে হাইড্রোজেনের আমি বলতে পারি পর্যায় হচ্ছে 1, গ্রুপ হচ্ছে 1। এবার তুমি পর্যায় সারণী চেক করো, মিলাও। ঠিক আছে, এইটা একটা রুল। তারপরে আমরা চলে যাই 2 নাম্বার রুল, যেটা আমাদের, দেখো আমাদের 2 নাম্বার রুল যেটা, 2 নাম্বার রুলের মধ্যে আমরা একটা মৌল নিই, যেমন বোরন 5 নাম্বার মৌল, পর্যায় সারণীর 5 নাম্বার মৌল বোরন, 1s2 2s2 2p1। আচ্ছা, এখানে কি হইলো দেখো, এখানে সবচাইতে বড় যেটা, আমি একটু বলে দিই, সবচাইতে বড় এই যে আমাদের এখানে সবচাইতে বড় যে কোয়ান্টাম সংখ্যা, সবচাইতে বড় যে কক্ষপথ নাম্বার আর কি, যে অরবিটাল, সেটা হচ্ছে 2। দেখো এই যে 2, ঠিক আছে। তাহলে এই 2 হবে তার পর্যায়, 2 হবে তার পর্যায়। আচ্ছা, বলছে s অরবিটাল, দেখো শেষ কক্ষপথ এটা s এবং p তে আছে। রুলস নাম্বার এইটা খুব ইম্পর্টেন্ট, যদি সর্বশেষ ইলেকট্রন গুলা যদি s এবং p তে থাকে, আমরা গ্রুপ নাম্বার বের করার সময়, আমরা যখন গ্রুপ নাম্বার বের করব তখন s অরবিটাল এবং p অরবিটালের দুইটা ইলেকট্রন যোগ করব, এইটার সঙ্গে সাথে আমার এক্সট্রা করে 10 যোগ করতে হবে। এইটা হচ্ছে মনে রাখার বিষয়। তাহলে এটা হবে 13। তাহলে আমাদের বোরন যেটা, এটা হচ্ছে 13 নাম্বার গ্রুপের মৌল, এবং পর্যায়টা কত, পর্যায় তাহলে হচ্ছে 2। ঠিক আছে, এটা হচ্ছে রুল নাম্বার 2। এবার আসো রুল নাম্বার 3। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 এর জন্য আমরা একটা বড় মৌল নেই, সেটা হচ্ছে তোমাদের বইয়ে যেটা দেওয়া আয়রন, লোহা, হ্যাঁ, 26 নাম্বার মৌল। আমরা আয়রনকে নিই, আয়রন হচ্ছে পর্যায় সারণীর 26 নাম্বার মৌল। তাইলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, 10টা 10টা 20টা, আর লাগে 6টা, তাহলে হচ্ছে 3s4p, 4p6 4p, সরি 1s2 10টা 3d হবে, হ্যাঁ। তাহলে 3d, তাহলে কত, 10টা, এখানে হচ্ছে 20টা, তাহলে 3d6, তাহলে এটা হবে 3d6। তাহলে যদি ইলেকট্রন গুলা একটু খেয়াল করো, আমি বলছিলাম ম্যাক্সিমাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যে নাম্বার বা ম্যাক্সিমাম যে অরবিটালটা, দেখো এখানে মূল হচ্ছে সর্বোচ্চ কত নাম্বার কক্ষপথে এটা আছে, ঠিক আছে 4 নাম্বার, হ্যাঁ। এইটাকে আমরা বলবো এইটার পর্যায়। তাহলে এটার পর্যায় হবে এই যে 4, পর্যায় হবে 4। এবং এখানে আমি খেয়াল করতেছি সর্বশেষ যে ইলেকট্রন দুইটা, এটা হচ্ছে s এবং d অরবিটালের মধ্যে আছে, s এবং d অরবিটালের মধ্যে আছে। তাহলে s f d তে যদি থাকে, আমার এখানে ওইটা সেম s আর p এর মতো, ওইখানে আমরা 10 যোগ করি, এখানে আমরা গ্রুপ নাম্বার বের করার জন্য 10 যোগ করব। জাস্ট লিখে দিই যে এখানে আমার গ্রুপ নাম্বারটা হবে, এখানে কত হয়েছে 2 আর 6, তাহলে 2 আর 6 যোগ করলে সেটা হবে 8। তাহলে আমি বলতে পারি আয়রনের পর্যায় হচ্ছে 4, গ্রুপ হচ্ছে 8। ঠিক আছে, তো এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমার পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থা নির্ণয়ের ফর্মুলা বা সিক্রেট। এইভাবে আমরা প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে করে পর্যায় সারণীতে গ্রুপ এবং পর্যায় বের করতে পারি। এইটা আমার সৃজনশীলে গড় জন্য আমরা যেটা ছোট গ হিসাবে পরিচিত আমাদের, এই গড় জন্য এটা হচ্ছে 3 স্টার। 3 না, আর একটু বেশিও বলতে পারো, আর একটু বাড়াই দিতে পারো। ঠিক আছে, এটা অনেকবার হচ্ছে পরীক্ষার মধ্যে চলে আসে। ঠিক আছে, আচ্ছা
এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে আমাদের মৌলের পর্যায়বৃত্ত যেই ধর্মগুলা। তার আগে আমি একটু বলে দিই, আমাদের এখানে কয়েকটা জিনিস আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের: ধাতব ধর্ম, অধাতব ধর্ম। এগুলোর মধ্যে আমরা ধাতু এবং অধাতু সংজ্ঞা পাই। এগুলা আপাতত তেমন ইম্পর্টেন্ট আমার জন্য না। আমাদের মূল যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের কয়েকটা টার্ম: পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমরা এখন ইনশাআল্লাহ এগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তাহলে এখন আমরা কথা বলবো পারমাণবিক আকার নিয়ে। পারমাণবিক পারমাণবিক আকার নিয়ে পারমাণবিক আকার নিয়ে দেখো, পারমাণবিক আকারটা হচ্ছে একটা পর্যায়ের বাম থেকে যদি আমি ডান দিকে চলে যাই, একটা পর্যায়ের বাম থেকে যদি ডান দিকে যাই, পারমাণবিক আকারটা হচ্ছে কমে। পারমাণবিক আকারটা হচ্ছে কমে। তাহলে একটা পর্যায়ের আমি যদি বাম থেকে ডান দিকে যাই, পারমাণবিক আকারটা হচ্ছে কমে। আবার আমি যদি একটা গ্রুপের উপর থেকে নিচে যাই, একটা গ্রুপের উপর থেকে আমি যদি নিচের দিকে যাই, তাহলে পারমাণবিক যে আকার সেটা হচ্ছে বাড়ে। এখন আমি তো বললেই হবে না, আমি যদি বললাম হ্যাঁ ঠিক আছে এটা বাড়ে ওইটা কমে, কেন কমে কেন বাড়ে, এইটাই হচ্ছে কোশ্চেন। যে এইটা আনসার করতে পারবে সে তার পরের যে টার্মগুলো, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ওগুলা সে এমনি পারবে। কারণ এইটার উল্টা প্রসেস হবে, মনে রাখবা এইটার উল্টা প্রসেস হচ্ছে আমার বাকিগুলা। আমরা ইনশাল্লাহ একটা একটা করে এক্সপ্লেন করি। আসো তাহলে দেখি কেন পারমাণবিক আকার বাম থেকে ডানে গেলে একটা পর্যায়ে কমে যায় এবং একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে বেড়ে যায়। ঠিক আছে, আমরা এক্সপ্লেন করি। তাহলে আপাতত এইটা হচ্ছে আমি মুছে দিই, তারপর আমরা দেখতেছি। হ্যাঁ, দেখো তাহলে আমি একটা গ্রুপ নেই, তারপর একটা পর্যায় নেই। একটা গ্রুপ নিলাম, মনে করো যে গ্রুপ 1, যেটা আমাদের এখানে লেখলে হয়তো দেখা যায় না, আমাদের গ্রুপ 1 কে আমি নিলাম। হ্যাঁ, গ্রুপ 1 এর মধ্যে কি কি মনে আছে? হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। তাহলে গ্রুপ 1 এর মধ্যে আমি হচ্ছে 3টা মৌল নিলাম, একটা হচ্ছে হাইড্রোজেন, আর একটা হচ্ছে কি লিথিয়াম, আর একটা হচ্ছে সোডিয়াম। এগুলো পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, তারপর এটা হচ্ছে 11। ঠিক আছে, আমরা এগুলার ডায়াগ্রামের মধ্যে ইলেকট্রন বিন্যাস করি। দেখো হাইড্রোজেন হচ্ছে এরকম, হাইড্রোজেনকে যদি এখানে রাখি, ওর একটা ইলেকট্রন, হ্যাঁ আমি যদি হাইড্রোজেনকে এখানে রাখি, ওর একটা ইলেকট্রন, দেখো এরকম একটা ইলেকট্রন। সেম ভাবে লিথিয়ামকে যদি আমি লিখি, দেখো লিথিয়ামেরটা কি হবে, আমি লিথিয়ামটাকে এখানে লিখতেছি, লিথিয়ামটা হবে এরকম। এই যে লিথিয়ামের হচ্ছে কয়টা ইলেকট্রন? 3টা। তাহলে প্রথমটাতে বসবে হচ্ছে 2টা, প্রথমটাতে 2টা, পরেরটাতে বসবে হচ্ছে 1টা, পরেরটাতে 1টা, এই হলো 3টা। তারপর আমি সোডিয়ামের দিকে যাই, দেখো সোডিয়াম হচ্ছে 11। তাহলে সোডিয়ামেরটা যদি আমি আঁকাই, সোডিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন হবে 2টা, তারপরে হচ্ছে 8টা। এগুলো আমরা পারি, এগুলো আমরা ক্লাস 7-এ না জানি 8-এ পড়ে আসছি। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টার পড়ছি শুরুর দিকে। তাহলে 2টা আর হচ্ছে এখানে কয়টা হলো? 8টা, 10টা হইলো। আরেকটার জন্য এখানে একটা এক্সট্রা শক্তি, এই যে দেখো। তাহলে আমরা কি দেখতেছি? তাহলে আমরা যেটা দেখতেছি, আমি যদি একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে যতই যাইতেছি, আকারটা দেখো তত বাড়তেছে। খেয়াল করছো? আকারটা তত
বাড়তেছে। একইভাবে আমি যদি একটা পর্যায়ের কথা বলি, যেমন একটা পর্যায় কি হইতে পারে, ধরো আমরা ইয়াটার কথা বলি 2 নম্বর পর্যায়, হ্যাঁ, বোরন, তারপর হচ্ছে কার্বন, তারপর হচ্ছে অক্সিজেন, তিনটা নিয়ে কথা বলি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে নাইট্রোজেন। বোরন, কার্বন, নাইট্রোজেন নিয়ে কথা বলি। নাইট্রোজেন হচ্ছে 7, বোরন, কার্বন, নাইট্রোজেন। তাহলে এখন একটা আমি পর্যায় নিয়ে কথা বলতেছি। প্রথমে একটা গ্রুপ নিয়ে দেখাইলাম, তারপর একটা পর্যায় নিয়ে আমরা দেখি। দেখো, এইটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি এরকম ভাবে, এই যে বোরন, তাহলে ওর কয়টা ইলেকট্রন? 5টা। তাহলে প্রথমটাতে হবে 2টা, প্রথমটাতে হবে 2টা, পরেরটাতে হবে আরো 3টা আছে না, 2টা এখানে দিলাম, আরেকটা মনে করেন একটা এখানে দিলাম। আচ্ছা, এটাতে 6টা। তার মানে কার্বন প্রথমটাতে হচ্ছে 2টা, তারপরে হচ্ছে 4টা, বা এরকম করে দিলাম, হ্যাঁ, 4টা। তারপরটা নাইট্রোজেন, নাইট্রোজেন প্রথমটাতে হচ্ছে 2টা, তারপরেরটাতে হবে 2, আর হচ্ছে 4, 6, আর এখানে দিলাম একটা। ঠিক আছে, আসো এবার হচ্ছে আমরা তাদের মধ্যে একটা তুলনা করি। দেখো, আমি যখন একটা পর্যায়ের আর ওইদিকে যদি একটা গ্রুপ বলি, তাহলে একটা পর্যায়ের যখন আমি বাম থেকে ডান দিকে যাচ্ছিলাম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তিনটা হচ্ছে সেম পর্যায়। ঠিক আছে, তো একটা পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাচ্ছিলাম, আমার দেখো প্রথমে ছিল শেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন, তারপরে হয়েছে এই যে 4টা, একটা 5টা। ঠিক আছে, আচ্ছা সরি, এখানে হচ্ছে 4টা, হ্যাঁ, 2টা আর 2টা 4টা। এর পরেরটাতে শেষ শক্তি স্তরে 5টা। মানে আমার যতই আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি, এখানে শেষ শক্তি স্তরে ইলেকট্রন বাড়তেছে, কিন্তু নতুন করে কোনো শক্তি স্তর বাড়তেছে না। কথা বুঝছো? এই কারণে এগুলার আকার হচ্ছে একটা থেকে একটা হচ্ছে ছোট। আবার একইভাবে যদি একটা গ্রুপের উপর থেকে নিচে নামি, দেখো এটা ছিল একটা ইলেকট্রন শেষ কক্ষপথে, এটা ছিল একটাই, বাট এখানে নতুন করে একটা শক্তি স্তর যুক্ত হয়ে গেছে। আবার দেখো এইটারও শেষ কক্ষপথে একটাই ইলেকট্রন, বাট এখানে আরেকটা শক্তি স্তর যুক্ত হয়ে গেছে। এখানে ছিল একটা শক্তি স্তর, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 1, 2, 3। এই কারণে একটা গ্রুপের উপর থেকে যদি আমি নিচে যাই, তাহলে হচ্ছে আমার পারমাণবিক আকার বাড়ে, এবং একটা পর্যায়ের বাম থেকে যদি ডান দিকে যাই, তাহলে হচ্ছে আমার পারমাণবিক আকারটা হচ্ছে কমে। এইবার আমি তোমাকে বলছিলাম এগুলার উল্টা হচ্ছে আমাদের বাকি পড়াগুলো। এই যে এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, আরেকটা আছে তড়িৎ ঋণাত্মকতা। অবশ্য এইটা পড়তে গেলে আমার হচ্ছে পঞ্চম অধ্যায় একটু বেসিক লাগবে, সমযোজী বন্ধন সম্পর্কে আইডিয়া লাগবে। আপাতত আমি এই দুটা নিয়ে কথা বলি, এই দুটার মধ্যে এইটা হচ্ছে একটু বেশি পরীক্ষার মধ্যে আসে, আয়নীকরণ শক্তি। ঠিক আছে, আচ্ছা দেখো, আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা আমি তোমাদেরকে একটু বলে নিই। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যেই শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি ওইটার আয়নীকরণ শক্তি। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে, একটা ইলেকট্রনকে আমার এখান থেকে সরাই দিতে আমার যে শক্তিটা লাগবে, এটাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। সেম ওইটারই আবার আরেকটা, মানে একইভাবে গ্যাসীয় অবস্থায় একটা মৌলের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন প্রবেশ করাতে আমার যে শক্তিটা প্রয়োজন সেটা হবে ইলেকট্রন আসক্তি। তাহলে আমি বলছিলাম এগুলা যদি বাম থেকে ডানে গেলে কমে, তাহলে এগুলা হচ্ছে উল্টা প্রসেস। তার মানে এইটা হচ্ছে বেড়ে যাবে, এইটা হচ্ছে বেড়ে যাবে, এইটা হচ্ছে বেড়ে যাবে। আমি এই দুটা নিয়ে আপাতত একটু কথা বলি, হ্যাঁ। তড়িৎ ঋণাত্মকতাটা আপাতত আমরা একটু পরে আসতেছি। দেখো, তাহলে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হয়? আচ্ছা, আমরা দেখছি কিনা, এই যে ছোট মুরগি, হ্যাঁ, ছোট একটা সদ্য ভূমিষ্ঠ, ধরো মুরগি করছে কি একটা অনেকগুলা বাচ্চা নিয়ে হচ্ছে বের হয়েছে। এই মুরগিগুলার সামনে, যে মুরগিগুলা সদ্য রিসেন্ট বাচ্চা হয়েছে 5, 7, 8, 10টা, হ্যাঁ, এই মুরগিগুলার সামনে যাওয়া যায় না।
ঠিক আছে? মানে একটু কাজ দিয়ে হাইটা গেলে, আর তুমি যদি দৌড় দিতে পারো তাহলে তো হইছে। এটা হাইটা গেলে তোমার উপর উইরা এসে ঠুর মেরে দিবে, ঠিক আছে, অথবা তোমাকে একটা ঠুকর দিবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কেন হয়? ও ওর বাচ্চার সেফটির জন্য এই কাজটা করে। তো আমি আমার মনে আছে আমি যখন মানে এরকম মানে মুরগি ছিল আর কি, হ্যাঁ, আমি অনেক দূর দা গেল, আমি ঠুকর খাইছি, মানে অনেক দূর থেকেও আমারে ঠুকর দিছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর থেকে আমি মানে একদম যাইতাম যখন এরকম আস্তে আস্তে যতটুকু আস্তে যাওয়া যায় আমি হচ্ছে ওইভাবে যাইতাম আর কি, ঠিক আছে। তো এরকমই আর কি। তো দেখো এখানে এইটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে যখন যায়, দেখো ইলেকট্রন তিনটা ছিল এটাতে, এটাতে চারটা সর্বশেষ কক্ষপথে, এইটাতে পাঁচটা। মানে যতই বাম থেকে ডানে যাও ইলেকট্রন হচ্ছে বাড়তেছে। কথা বুঝতে পারছো? ইলেকট্রন যখন বাড়ে ওইটা নিউক্লিয়াসের প্রতি বেশি আকর্ষণ করে। কথা বুঝতে পারছো? বেশি আকর্ষণ করে। এই কারণে আমি এখান থেকে চাইলে একটা ইলেকট্রন সরাইতেও পারবো না, আবার নতুন করে দিতেও পারবো না। ওই যে তোমাকে উদাহরণটা একটু আগে বলে আসলাম, যত নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে মুরগির বাচ্চা, যত ওই মুরগির কাছাকাছি থাকবে ওই মুরগির আশপাশে তত ঘেঁষা যাবে না। বুঝতে পারছো? বাট মুরগি এখানে বাচ্চা হচ্ছে মনে করো যে 2 কিলোমিটার দূরে, আমি ওর বাচ্চা নিয়ে চলে গেলেও আমার কিছু করতে পারবো না। বুঝতে পারছো? তো এই কারণে যখন নিউক্লিয়াসের কাছাকাছি যখন ইলেকট্রন গুলা থাকে, আমি চাইলেও এখান থেকে একটা ইলেকট্রন সরাইতে পারি না, আবার নতুন করে দিতেও পারি না। বুঝতে পারছো? কারণ ওই যে আকর্ষণ বিকর্ষণ, হ্যাঁ। তো এই কারণে হচ্ছে এই দিকে আমি যখন বাম থেকে ডানে যাব, যদি পারমাণবিক আকার কমে যায় তাহলে আমার আয়নীকরণ শক্তিটা হবে এই যে বেড়ে যাবে। আয়নীকরণ শক্তিটা হচ্ছে কি বেড়ে যাবে। আবার সেম একইভাবে দেখো একটা গ্রুপের উপর থেকে আমি নিচে যখন যাব, যদি আকার বেড়ে যায়, আকার বেড়ে যায় তাহলে আয়নীকরণ শক্তির মান হচ্ছে কমে যাবে। যদি আকার তাহলে কি হইতেছে বড় হইতেছে, তাহলে এটা যদি বড় হয় তাহলে আয়নীকরণ শক্তি হচ্ছে কি কমে যাবে। কেন কমে যাবে? এই যে দেখো, এই যে নিউক্লিয়াসটা মনে করো এখানে, ইলেকট্রনটা হচ্ছে এখানে, তাহলে আমি চাইলে এখান থেকে ইজিলি একটা ইলেকট্রন অপসারণ করে দিতে পারবো, একটা ইলেকট্রন সরে নিতে পারবো। তাহলে কি তাহলে আয়নীকরণ শক্তি কমে গেছে। সেম ভাবে আমি চাইলে আরেকটা ইলেকট্রন প্রবেশ করাতে পারবো। এই কারণে ইলেকট্রন আসক্তির মানও কি হবে কমে যাবে। বাট এখান থেকে আমার একটা ইলেকট্রন সরাইতে অনেক টাফ হয়ে যাবে। বুঝতে পারছো? এই কারণে এগুলার আয়নীকরণ শক্তি হয়ে যায় বেশি, আর এগুলার আয়নীকরণ শক্তি হয়ে যায় ইলেকট্রন আসক্তি হয়ে যায় কম। এটা হচ্ছে সেম প্রসেস। আমরা যদি বুঝতে পারি ইনশাল্লাহ আমরা হচ্ছে সামনে এগুলার সৃজনশীল সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তারপর তড়িৎ ঋণাত্মকতা যেটা, এটা নিয়ে আমি একটু বলি। দেখো দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিচের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। আমরা এইটা নিয়ে ইনশাআল্লাহ চ্যাপ্টার 5-এ ডিসকাস করব। আপাতত এখানে আমাদের এটা লাগবে না, এগুলো পড়লে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমাদের ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাস, এগুলা হচ্ছে আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওটার মধ্যে সবকিছু শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এটা ওইখান থেকে দেখে নিবা। আর এখান থেকে আর আসার মতো তেমন নাই। তাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান নির্ণয়, আর হচ্ছে এগুলো। ঠিক আছে? এগুলা থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসে। তাহলে আমরা পরের পার্টে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের সৃজনশীল নিয়ে কথাবার্তা বলবো এবং সৃজনশীল প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। আপাতত এই পার্টের মধ্যে আমাদের বেসিক যে জিনিসপাতিগুলা এগুলো তোমাদেরকে বুঝাই দিলাম। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।